এলিয়েন আছে। একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি বলেছিলেন, একে দেখে দূর থেকে তো মনে হচ্ছে এটা একটা স্পেসশিপ, কোনো সিভিলাইজ সভ্যতা তাদের স্পেসশিপ পাঠিয়েছে পৃথিবীকে দেখার জন্য। সেইগুলো মনে করো, ধরো ইন্টেলিজেন্স পিপল আছে, তারা কি উৎসাহী পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে? 100 কোটি বছর আগে যেখানে মঙ্গল গ্রহ প্রাণও ছিল, তাহলে অতীতে হয়তো ছিল, এখন হয়তো নেই, বা এখন হয়তো আছে, মাটির ভেতরে আছে। আমি স্যার জিজ্ঞাসা করবো এলিয়েন নিয়ে রিয়েল প্রুফ আমাদের কাছে কি কি আছে এবং এলিয়েনের অস্তিত্ব কতটা এখন অবধি প্রমাণ সাপেক্ষ? আমি আপনার শেষ কথাটা দিয়ে শুরু করি। এলিয়েনের অস্তিত্ব আছে কি না এইটা আগে আমাদের বোধহয় আলোচনা করা দরকার। আমরা সৌরজগতের একটি বাসিন্দা, পৃথিবী তার মধ্যে আছি। আমরা জানি সৌরজগতে একমাত্র পৃথিবীতে এখন অবধি প্রাণ পাওয়া গেছে। সম্ভাবনা আছে কয়েকটা জায়গায়, কিন্তু প্রাণ এখানে পাওয়া গেছে। আমাদের যে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে গ্যালাক্সি, তাতে প্রায় 20,000 কোটি তারা আছে। এখন তারা প্রায় প্রতিটি তারারই তার চারপাশে গ্রহরা ঘুরে চলেছে, কিন্তু সেই গ্রহগুলো বসবাসযোগ্য কিনা বেশ কিছু বিজ্ঞানী একদল বেঁধে তারা বলেছিলেন যে আমাদের গ্যালাক্সিতেই হয়তো 10,000 বা 10,000 কোটি প্ল্যানেট বা গ্রহ থাকতে পারে। এখন সব গ্রহতেই প্রাণ হবে এটা একেবারেই সত্যি নয়। এই এক একটা গ্যালাক্সিতে 10,000 কোটি, একে যদি গুণ করি এমন একটা সংখ্যা বেরোবে, এত গ্রহ আছে। তাহলে কি আমরা বলতে পারি অন্য কোথাও প্রাণ নেই, পৃথিবীতে প্রাণ আছে? সেটা সম্ভব নয়। সুতরাং প্রবাবিলিস্টিক্যালি দেখতে গেলে আপনার প্রশ্নের উত্তর এলিয়েন আছে, কিন্তু এখনো অবধি কোনো এলিয়েন, ভিন গ্রহের প্রাণী, পৃথিবীর বাইরে কোনো প্রাণ এখন অবধি পাওয়া যায়নি। এখন অনেকেই প্রশ্ন করবেন, না অনেকে জায়গায় ইউটিউবে ফেসবুকে দেখেন মাঝে মাঝে যে এটা কি ঘটেছে, নিশ্চয়ই তাহলে অন্য গ্রহ থেকে এসছে বা কি। সবই কিন্তু হাইপোথেসিস, তাদের ধারণ। কিন্তু বিজ্ঞান তো সঠিক প্রমাণের মাধ্যমে চলে। সেই সঠিক প্রমাণে এখনো কোনো প্রমাণিত হয়নি যে আমরা প্রাণের সন্ধান পেয়েছি। সন্ধানের আভাস পেয়েছি, সন্ধানের আভাস আর সন্ধান। যেমন আপনি বললেন এই যে গত দুদিনের যে ঘটনাটা জলের মধ্যে করে, 3 বছর আগে একটা আমাদের সৌরজগতের বাইরে থেকে একটা পাথরের টুকরো এসেছিল, তার নাম হয়েছিল ওমামুয়া। এই ওমামুয়া নিয়ে একজন বিখ্যাত বিজ্ঞানী তিনি বলেছিলেন, একে দেখে দূর থেকে তো মনে হচ্ছে এটা একটা স্পেসশিপ, নিশ্চয়ই তাহলে অন্য গ্রহের কোনো সিভিলাইজ সভ্যতা তাদের স্পেসশিপ পাঠিয়েছে পৃথিবীকে দেখার জন্য বা আমাদের সৌরজগৎ সম্বন্ধে জানার জন্য। সেই নিয়ে তোলপাড় হয়ে গেছিল। কিন্তু সেই ওমামুয়া নিয়েও এখন আমরা জানি যে না, সেটা একটা পাথরের টুকরো ছিল, একটু লম্বাটে পাথরের টুকরো, যার ফলে তার ছবি তুলতে মনে হচ্ছে যেন একটা স্পেসশিপ আসছে। তাছাড়া আমরা জানি যে সে এরিয়া 51 আমেরিকায় নাকি এমন জায়গা আছে, সেখানে পৃথিবীতে এলিয়ানরা নেমেছিল, তাদেরকে আটকে ধরে ফেলে সেখানে ঢুকিয়ে রাখা হয়। তার মধ্যে অনেক কিছু হয়েছে, তারপরে অনেক সিনেমা হয়েছে, অনেক কল্পকাহিনী হয়েছে, কিন্তু এখনও তারা কেউ বলতে পারেননি যে না, অন্য গ্রহের প্রাণ এসেছিল। আবার অনেকে বলেন, আমরা সাধারণ মানুষেরা বলি ইউএফও, আকাশের গায়ে একটা আলো দেখলাম, এদিক থেকে ওদিক চলে গেল, চাকতির মতো ঘুরছে, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। মনে রাখতে হবে এই নামটার মধ্যে লুকিয়ে রয়েছে তার সংজ্ঞাটা, আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট। তার মানে সেটা যে অন্য গ্রহ থেকে এসছে, অন্য সভ্যতা থেকে এসছে, এখনো অবধি কেউ বলে উঠতে পারেনি। সুতরাং হয়তো কিছুটা চাঞ্চল্য ছড়ানোর জন্য বা ইংরেজিতে যাকে বলে সেন্সেশনালিজম করার জন্য হয়তো কেউ এটা ইউটিউব ফেসবুক থেকে তুলে নিয়ে আমরা প্রাণ খুঁজে পেয়েছি বলে দাবি করেন। কিন্তু পরবর্তীকালে যখন বৈজ্ঞানিক সমীক্ষার মাধ্যমে সেই দাবিকে দেখা হয়, তখন তার প্রমাণ খুব একটা পাওয়া যায়নি এখনো অবধি। তার মানে এমন নয় যে এই আমাদের অনুষ্ঠান চলতে চলতে হয়তো পেয়ে যেতে পারে কেউ, কোনো দল, কিন্তু সেটা ভবিষ্যৎ। এই মুহূর্তে অবধি আমার কথাটা যা পাওয়া যায়নি। স্যার এখানে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে আপনি বারবার বলছিলেন যে এতগুলো গ্রহ আছে, আমরা যখন অবজার্ভ করছি যে প্রাণ থাকছে কিনা, কেন এখন একটা অদ্ভুতভাবে প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে যে মানে হিউম্যান সিভিলাইজেশন কেবলমাত্র গ্রহর মধ্যেই প্রাণ খুঁজছে না, অনেক ক্ষেত্রে উপগ্রহর মধ্যেও প্রাণ খুঁজছে। তো তাহলে তো প্রবাবিলিটির অঙ্কে মানে এই 20,000 কোটি গ্যালাক্সি ইন্টু 10,000 কোটি গ্রহ,
তাহলে উপগ্রহ সংখ্যা তো বোধ হয় আরো ইন্টু আরো। 10,000 20,000 কোটি হবে। নিশ্চয়ই নিশ্চয়ই তাহলে এই প্রবাবিলিটির অঙ্কটা তো আরো অনেক বড় ভীষণ যতটা আমরা মানে ভাবছি। দেখুন মানে বিংশ শতাব্দীর শেষের দিকে ফ্রান্সিস ড্রেক বলে একজন একটি ইনস্টিটিউটে উনি কাজ করতেন, সেটার নাম হচ্ছে সেটি, সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স। সেখানে উনি একটা সমীকরণ বার করেছিলেন। সমীকরণগুলো ধরুন গোটা 17 এক একটা গুণিতক, মানে এক একটা ফ্যাক্টর। প্রথম ফ্যাক্টরটা, এমন তারা খুঁজে বার করো যেটা প্রচণ্ড উজ্জ্বল নয় বা প্রচণ্ড শক্তি বের করছে না, তার কি কোনো গ্রহ আছে, সেই গ্রহর দূরত্বটা কত, সেই গ্রহে কি প্রাণের যে বায়োসিগনেচার্স সেগুলো পাওয়া যায়। আচ্ছা, সেই গ্রহ যদি মনে করো কত বছর তার বিবর্তন হয়েছে যে প্রাণ হতে পারে, ডেভেলপ হতে পারে, এবং লাস্টে ছিল সেই গ্রহে মনে করো ধরো ইন্টেলিজেন্স পিপল আছে, তারা কি উৎসাহী পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে। সুতরাং এইটাকে ড্রেক ইকুয়েশন বলা হয়। সেখানে মোটামুটি দেখা যাচ্ছে যে আমাদের মোটামুটি দেখাশোনার আশেপাশের জায়গার মধ্যে আমাদের গ্যালাক্সিতেই হয়তো 30 থেকে 35টা এই ধরনের গ্রহ থাকতে পারে যেখানে প্রাণের সম্ভাবনা আছে। এইগুলো সমস্ত কিন্তু সংখ্যাতত্ত্ব, প্রবাবিলিটি, কিন্তু খুঁজে পাওয়া যায়নি, যেটা বারবার বলছি। কিন্তু বায়োসিগনেচার্স অনেক জায়গায় পাওয়া যাচ্ছে আস্তে আস্তে। এর কিছুদিন আগে, যেমন বছর 4 আগে, আমরা জানি যে শুক্র গ্রহ সৌরজগতের সব থেকে উত্তপ্ততম গ্রহ, 460 ডিগ্রি সেন্টিগ্রেড পৃষ্ঠদেশে। একবারই সম্ভবত নেমেছে, রাশিয়ার ভেনেরা বলে একটি নেমেছিল, তাও সব পুড়ে ছাই হয়ে গেছিল। তারপরে ওখানে কোনো প্রাণ থাকতেই পারে না আমাদের হিসাব মতো। 460 ডিগ্রিতে কি করে থাকবে, যেখানে হয়তো লোহাও গলতে শুরু করবে। সুতরাং কিন্তু দেখা গেছে তার আবহামণ্ডলে ফসফিন বলে একটা যৌগ পাওয়া গেছে বা মলিকুল পাওয়া গেছে, যেটা কিন্তু মূলত বায়োসিগনেচার। যদি কোনো অর্গ্যানিক বা জৈব পদ্ধতি চলে তবেই হয়তো ফসফিন উৎপাদন হয়। সেই নিয়ে হঠাৎ উত্তেজনা হয়েছিল যে এই রকম উত্তপ্ত অবস্থায় কি করে একটা প্রাণ বা প্রাণের সিগনেচার পেতে পারি। পরে দেখা গেল না, একটু ভুল হয়েছে, ওটা সালফার ডাইঅক্সাইড হবে, সুতরাং সেখানে প্রাণ থাকতে পারে না। আবার আপনি যে উপগ্রহের কথা বললেন, পৃথিবী ছাড়া, চাঁদ ছাড়া আরো যে অনেক উপগ্রহ আছে অন্য গ্রহে। এই ইউরোপার কথা বলি, বিজ্ঞানীরা যখন ক্যাসিনি মিশন যাচ্ছিল তখন তার থেকে ছবি তোলা এবং পায়োনিয়ারের ছবি থেকে বুঝতে পেরেছিলেন ইউরোপাটা একটু অন্য ধরনের, পাথুরেও ঠিক নয়, আবার চারিদিকে যে তরল জল আছে সেরকমও নয়, কিন্তু একটা এমন আভাস পাওয়া যাচ্ছে যেটা পরবর্তীকালে বর্ণালী বিশ্লেষণ করে, মানে স্পেকট্রাল অ্যানালিসিস করে জানা গেছে যে পৃষ্ঠদেশটা হয়তো পুরোপুরি জমাট জলীয় বরফ। এই জমাট জলীয় বরফের তলদেশের কথা যদি ভাবা যায় তাত্ত্বিকভাবে, তাহলে বোঝা যায় যে প্রচণ্ড পরিমাণে তরল জল আছে। এই তরল জলটা কিন্তু উষ্ণ, তার কারণ এর আকার আয়তন বড় বলে এর অভিকর্ষ চাপের ফলে ভেতরে উত্তাপ তৈরি হচ্ছে, তার ফলে তরল জলটা উষ্ণ, এবং সে উষ্ণ জল মানে প্রাণ থাকতে পারে। তাহলে কি ইউরোপার ভেতরে প্রাণ আছে? সেই প্রাণ কিন্তু এলিয়েন নয়, আমাদের সিনেমায় দেখে এলিয়েন নয়, সেটা এককোষী, বহুকোষী ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট। এখন মুশকিল হচ্ছে সেখানে কিছু কিছু প্রবলেম অ্যারাইজ করছে, যে দেখা যাচ্ছে যে তাপ সূর্য থেকে আসছে সেটা ভেতরে ঢোকা বা ভেতরের তাপ বাইরে বেরোনোর যে অবস্থা সেটা হয়তো একটু শক্ত, কেন তরল একেবারে জমাট বাঁধা বরফ, বেরোবে কি করে? সেই প্রবলেমটা একটু সলভ হলো শনি গ্রহের একটা চাঁদের ক্ষেত্রে, তার নাম এনসেলেডাস। আজ থেকে প্রায় 10-15 বছর আগে, 20 বছরের মতো হতে চলল, যখন একটি উপগ্রহ যাচ্ছে শনি গ্রহকে দেখতে, শনি গ্রহর চাঁদের আশেপাশ দিয়ে, দেখলো এনসেলেডাস থেকে উষ্ণ প্রস্রবণ, ইংরেজিতে করলে গিজার্স, বেরিয়ে আসছে, যেন প্রচণ্ড বেগে জলীয় বাষ্প বেরিয়ে আসছে। সে দেখে সবাই খুব অবাক হলো। তারপরে কাছ থেকে ছবি নিয়ে দেখা গেল যে এনসেলেডাসের পৃষ্ঠদেশ এরকম আঁকা অনেক ফাটল দিয়ে তৈরি। তারপরে বোঝা গেল পৃষ্ঠদেশটাও বরফ, এতে ফাটলগুলো ভেতরের জল ভেতর থেকে চাপ দিচ্ছে বলে বরফের চাদরে ফাটল ধরছে, আর তার ফাঁক দিয়ে বেরিয়ে আসছে জল। তাহলে সেখানে তো প্রাণ থাকলেও থাকতে পারে।